ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রার্থীর আচরণ বিধিমালার খসড়া চূড়ান্ত করেছে ইসি। নির্বাচনী প্রচারে পোস্টার বাদ দিয়ে এসেছে বিলবোর্ড। পোস্টার ব্যবহার বাদ করার ব্যাপারে যেটা একটা সংস্কার কমিশনেরও একটা প্রস্তাব ছিল, আমরাও একমত হয়েছি। সরকারি সেবা নিতে ঘুষ দিতে হয় 31.67% নাগরিককে। সন্ধ্যার পর নিরাপত্তাহীনতায় ভোগেন 15.19% মানুষ। সরকারের পক্ষ থেকে অফিসিয়ালি কোনো নির্দেশনা প্রাপ্ত হয়নি। 2 দিনের মধ্যে সংশোধিত সরকারি চাকরি অধ্যাদেশ বাতিল না হলে রবিবার অর্থ মন্ত্রণালয় ব্লকেডের হুঁশিয়ারি। রাস্তা যদি ব্লক হয়ে যায় আমার তো করার কিছু থাকবে না। 5 আগস্টকে ছাত্র জনতার অভ্যুত্থান দিবস হিসেবে জাতীয়ভাবে পালনের সিদ্ধান্ত, সরকারি ছুটি ঘোষণা। এটা একটা জাতীয় দিবস হতে যাচ্ছে এবং ফলে এটা প্রতি বছরই পালিত হবে এবং প্রতি বছরই ছুটি হওয়া উচিত। এবং খামেনিকে প্রকাশ্যে হত্যার হুমকি ইসরায়েলের। ইরানের জনগণকে ভয় না পাওয়ার আহ্বান সর্বোচ্চ ধর্মীয় নেতার। স্বাগত সংবাদ সংযোগের সঙ্গে আছি আমি মাহবুব হাসান এবং আমি ইসরাত আমিন। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে পুরো খবর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দল এবং প্রার্থীর আচরণ বিধিমালা 2025 চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। নির্বাচনী প্রচারণায় পোস্টার বাদ দিয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে বিলবোর্ড, আর অস্ত্রের সংজ্ঞায় যুক্ত করা হয়েছে দেশীয় অস্ত্র। প্রচারে যেতে পারবেন না উপদেষ্টারা। বিস্তারিত ফারজানা আক্তারের প্রতিবেদনে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা 2025 চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার 7ম কমিশন সভায় এর অনুমোদন দেওয়া হয়। প্রচারণায় পোস্টার বাদ দিয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে বিলবোর্ড। অস্ত্রের সংজ্ঞায় যুক্ত করা হয়েছে দেশীয় অস্ত্র। জমা দিতে হবে দলীয় অঙ্গীকারনামা। আচরণ বিধি লঙ্ঘনে জরিমানা হবে 1.5 লাখ টাকা পর্যন্ত। থাকছে সরকারি সম্পদ ব্যবহারের নিষেধাজ্ঞাও। পোস্টার ব্যবহার বাদ করার ব্যাপারে যেটা একটা সংস্কার কমিশনেরও একটা প্রস্তাব ছিল, আমরাও একমত হয়েছি। ফেস্টুন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইত্যাদিগুলোকে নতুনভাবে সংজ্ঞায়িত করা হয়েছে। আর্মসের যে সংজ্ঞা ছিল সেই সংজ্ঞার মধ্যে, অর্থাৎ অস্ত্র এর সংজ্ঞার মধ্যে দেশীয় অস্ত্র শামিল করা হয়েছে। বিধিমালা লঙ্ঘনে যে নর্মাল শাস্তি ছিল, আগে যেটা ছিল 6 মাস কারাদণ্ড এবং 50,000 টাকা জরিমানা, সেটাকে 6 মাস কারাদণ্ড এবং 1.5 লাখ টাকা জরিমানা করা হয়েছে। নির্বাচন কমিশনার জানান, প্রচারে যেতে পারবেন না উপদেষ্টারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের ক্ষেত্রে থাকছে বাধ্যবাধকতা। এবার প্রথমবারের মতো এক প্ল্যাটফর্মে সব প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণার ব্যবস্থাও রাখা হয়েছে আচরণ বিধিমালায়। সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে যারা বিবেচিত হন, সেখানে উপদেষ্টা মণ্ডলীর সদস্যদেরকেও যোগ করা হয়েছে। সোশ্যাল মিডিয়াকে ডিফাইন করা হয়েছে। সোশ্যাল মিডিয়ার ভিতরে ডুজ অ্যান্ড ডোন্টসকে ডিফাইন করা হয়েছে। কমন প্ল্যাটফর্ম বলতে আমাদের যে রিটার্নিং অফিসাররা আছে, তারা আপনার যে আসন আছে, সেই আসনে সব কজন প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে নিয়ে একটি প্ল্যাটফর্ম থেকে একদিনে তাদের ইস্তেহার বা ঘোষণাপত্রগুলো পাঠ করার ব্যবস্থা করবে। শব্দের মাত্রা 60 ডেসিবেল ও পরিবেশ বান্ধব সরঞ্জাম ব্যবহারের নির্দেশও থাকবে বিধিমালায়। শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে থেকে কেউ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। তবে মনে রাখতে হবে যে আচরণ বিধিমালার অনেকগুলো পরিবর্তন বা সংশোধন। ফারজানা আক্তার, 71, ঢাকা। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে এখনও সরকারের পক্ষ থেকে কোনো নির্দেশনা পায়নি সেনাবাহিনী। দুপুরে সেনাবাহিনীর নিয়মিত ব্রিফিংয়ে একথা জানানো হয়। এ সময় আরও বলা হয়েছে, সীমান্তে পুশিনের বিষয়ে সেনাবাহিনীর অন্তর্ভুক্ত হওয়ার পরিস্থিতি এখনও তৈরি হয়নি। এদিকে এখন পর্যন্ত সব মিলিয়ে 9,667টি অবৈধ অস্ত্র ও 2,86,754 রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী। বিস্তারিত নিবিড় সাহার প্রতিবেদনে। বৃহস্পতিবার দুপুরে সেনানিবাসে বাহিনীর কার্যক্রম নিয়ে নিয়মিত ব্রিফিংয়ের আয়োজন করা হয়। সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মিলিটারি অপারেশনস পরিদপ্তরের কর্নেল স্টাফ কর্নেল শফিকুল ইসলাম। কিশোর গ্যাং, তালিকাভুক্ত অপরাধী, ডাকাত সহ অন্যান্য অপরাধী উল্লেখযোগ্য।
ব্রিফিংয়ে উঠে আসে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ইস্যু। এ নিয়ে সেনাবাহিনী জানায় প্রস্তুতি নিয়ে এখনও সরকারের তরফ থেকে নির্দেশনা পাননি তারা, তবে সরকারি নির্দেশনা অনুযায়ী কাজ করবে সেনাবাহিনী। আমরা এখনো সরকারের পক্ষ থেকে অফিসিয়ালি কোনো নির্দেশনা প্রাপ্ত হয়নি, তবে সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা নির্বাচন সংক্রান্ত দায়িত্ব পালন করব। ভারত ও মিয়ানমার থেকে পুশিনের প্রসঙ্গ টেনে সেনাবাহিনীর এই কর্মকর্তা জানান, এই ইস্যুতে সেনাবাহিনীর অন্তর্ভুক্ত হওয়ার পরিস্থিতি এখনো তৈরি হয়নি। তারা টহল বৃদ্ধি করেছে এবং সেখানে আমাদের স্থায়ী এবং অস্থায়ী ক্যাম্পের বৃদ্ধি করা হয়েছে, আমাদের গোয়েন্দা নজরদারিও বৃদ্ধি করা হয়েছে। তো এই বিষয়ে সেনাবাহিনী অন্তর্ভুক্ত হওয়ার মতো বিষয় এখনো অনুভূত হয়নি বলে সেনাবাহিনী আপাতত এই বিষয়ে বিজিবি এবং কোস্টগার্ড এই বিষয়টি নিয়ে কাজ করছে। থানচি ও রেমাক্রিতে আরাকান আর্মির অবস্থান নিয়ে কাজ করছে নিরাপত্তা বাহিনী। অচিরেই পর্যটকদের যাতায়াতে নিষেধাজ্ঞা উঠে যাবে বলেও আশ্বস্ত করা হয় ব্রিফিংয়ে। বিঘ্নিতজনিত কারণে সেখানে নিষেধাজ্ঞা রয়েছে। আমরা আশা করছি যে আমাদের নিরাপত্তা বাহিনী তারা কাজ করছে এবং অতি শীঘ্রই এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। এছাড়াও গত 3 সপ্তাহে বিভিন্ন অপরাধের সাথে জড়িত 1996 জন সহ এ পর্যন্ত সর্বমোট 15,262 জনকে গ্রেফতারের কথা জানিয়েছে সেনাবাহিনী। সেনাবাহিনী এই সার্বক্ষণিকভাবে দেশের মানুষের পাশে কাজ করার যে ইচ্ছা। নিবিড় সাহা, 71, ঢাকা। আগামী 2 দিনের মধ্যে সংশোধিত সরকারি চাকরি অধ্যাদেশ 2025 বাতিল না হলে রবিবার অর্থ মন্ত্রণালয় ব্লকেডের হুঁশিয়ারি দিয়েছে সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম। তবে অর্থ উপদেষ্টা বলছেন এই কর্মসূচির কোনো কারণ নেই। শারমিনীরা রিপোর্টে বিস্তারিত। সংশোধিত সরকারি চাকরি অধ্যাদেশের খসড়ার অনুমোদন হয় 22 মে। আর 24 মে থেকে তা বাতিলের দাবিতে আন্দোলনে নামেন সচিবালয়ের কর্মচারীরা। এর মাঝেই 4 ধরনের শৃঙ্খলা ভঙ্গের অপরাধে কারণ দর্শানোর নোটিশ দিয়ে চাকরিচ্যুত করার বিধান রেখে 25 মে এ সংক্রান্ত অধ্যাদেশ জারি করা হয়। তারপর থেকে প্রায় 1 মাস ধরে এই অধ্যাদেশ বাতিলের দাবিতে প্রতিদিনই আন্দোলন চলছে সচিবালয়ে। বৃহস্পতিবারও সচিবালয়ে বিক্ষোভ করেন কর্মচারীরা। আসে নতুন কর্মসূচির ঘোষণা। যদি আমার বাদামতলা পর্যন্ত আসতে হয়, রাস্তা যদি ব্লক হয়ে যায়, আমার তো করার কিছু থাকবে না। এই বিষয়গুলোকে কমিটি গঠিত হয়েছে, সেই কমিটি চূড়ান্ত ফলাফল অর্থাৎ এই বিরোধমূলক কারণে বাতিলের ঘটনা দিয়ে আমাদেরকে কর্মস্থলে ফিরে যাওয়ার আদেশ দিন। তবে অর্থ উপদেষ্টা তার মন্ত্রণালয় অবরোধের কোনো কারণ খুঁজে পাচ্ছেন না। আমি জানি অর্থ মন্ত্রণালয় ব্লকের দেওয়া, এটা কিন্তু ওই যে এটা তো অর্থ মন্ত্রণালয়ের কোনো সংশ্লিষ্ট না, একেবারেই না। এটা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ জিনিস। অধ্যাদেশ যখন হয় এটাকে চেঞ্জ করে আপনি চিন্তা ভাবনা করে করতে হবে। তাই হোক, অধ্যাদেশে যে বিশুদ্ধি কাছে ওটা ব্যাপারে তাদের কিছুটা অবজারভেশন থাকবে। চট করে আবার অধ্যাদেশকে আবার অ্যামেন্ড করা যায় না, কারণ তখন আবার কিছু করবে হয়। অথবা সর্বতভাবে দেখার জন্য একটা কমিটি করেছে, এখন যথেষ্ট ওরা সময় নিচ্ছে। এদিকে গত সোমবার সরকারি কাজে ব্যাঘাত করে আন্দোলন না করার আহ্বান জানান আইন উপদেষ্টা। অবশ্যই পুনর্বিবেচনার অবকাশ রয়েছে। সচিবালয়ের কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি না হয় সেরকম আপনার বিবৃতি দিতে চাইলে বিবৃতি দেন, আপনারা আমাদের সাথে মিটিং করেন, কিন্তু সরকারি কাজে যেন ব্যাঘাত সৃষ্টি না হয় এটার জন্য কাইন্ডলি লক্ষ্য রাখেন। এ মাসের শুরুতে অধ্যাদেশটি পুনর্বিবেচনার জন্য একটি কমিটি গঠন করে সরকার। শারমিনীরা, 71, ঢাকা। 5 আগস্টকে ছাত্র জনতার অভ্যুত্থান দিবস হিসেবে জাতীয়ভাবে পালনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। দিবসটি উপলক্ষে সাধারণ ছুটি থাকবে। এসব কথা জানিয়ে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলেছেন, এ বিষয়ে রোববার প্রজ্ঞাপন জারি করা হবে। আর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, প্রথম বছর জুলাইয়ের 1 তারিখ থেকে কর্মসূচি শুরু হবে, কিন্তু মূল ইভেন্ট শুরু হবে জুলাইয়ের 14 তারিখ থেকে। এটি চলবে 5 আগস্ট পর্যন্ত। আরও জানাচ্ছেন মোহন ইসলাম। প্রধান উপদেষ্টার নেতৃত্বে উপদেষ্টা পরিষদে জরুরি বৈঠক বসে বৃহস্পতিবার দুপুরে। সেখানে যোগ দেন 9 জন উপদেষ্টা। বৈঠকে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেয় উপদেষ্টা পরিষদ।
বৈঠকে সিদ্ধান্ত হয় প্রতি বছর 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থান দিবস হিসেবে পালিত হবে। দিনটি ছুটি ঘোষণা করা হবে। বৈঠক শেষে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলেন, রবিবার এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান দিবস পালন করার আজকে একটা প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। রোববারে ক্যাবিনেটে বসবে, সেই ক্যাবিনেটে এটা নিশ্চয়ই পাশ করা হবে। করার পর এটা গেজেটের মাধ্যমে আপনারা জানবেন। আমাদের আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে এটা একটা জাতীয় দিবস হতে যাচ্ছে এবং ফলে এটা প্রতি বছরই পালিত হবে এবং প্রতি বছরই ছুটি হওয়া উচিত। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রেস সচিব বলেন, প্রথম বছর জুলাই 14 তারিখ থেকে কর্মসূচি শুরু হবে, যা চলবে 5 আগস্ট পর্যন্ত। এর আগেই জুলাই সনদ ঘোষণার জন্য উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদকে প্রধান করে কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির নেতৃত্ব দিবেন হচ্ছে ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ, আমাদের প্ল্যানিং অ্যাডভাইজার। সেখানে আরও কয়েকজন অ্যাডভাইজার থাকবেন। তো ওনার নেতৃত্বে এনারা কাজ করবেন আমাদের স্টুডেন্টদের সাথে, পলিটিক্যাল পার্টিগুলোর সাথে করে ওনারা একটা জুলাই প্রোক্লেমেশনটা খুব দ্রুত যাতে এটা তৈরি করা যায় সেই জন্য ওনারা কাজ করবেন। এর বাইরে বিডিভিকে স্বায়ত্তশাসনের অধীনে আনতে উপদেষ্টা সিআর আবরারকে প্রধান করে কমিটি গঠন করা হয়েছে। বিগত আমলে টেলিভিশনের লাইসেন্স কারা কিভাবে পেয়েছে সে বিষয়েও তদন্তের সিদ্ধান্ত হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে। সামনে আরও টিভি লাইসেন্স যদি দেওয়া হয় সেক্ষেত্রে কি কি নীতিমালা থাকবে এই দেওয়ার জন্য সেগুলো ওনারা ফর্মুলেট করবেন। মোহন ইসলাম, 71, ঢাকা। জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকের প্রথমার্ধে রাষ্ট্রপতি নির্বাচনের বিদ্যমান পদ্ধতি বিলুপ্তির বিষয়ে প্রায় সব রাজনৈতিক দল একমত হয়েছে। তবে রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি নিয়ে তাদের মধ্যে মতভেদ আছে। রাষ্ট্রপতি নির্বাচনে ইলেকটোরাল কলেজের মাধ্যমে ভোটের বিষয়ে অধিকাংশ দল একমত। তবে গোপন ব্যালটে হবে কিনা এই বিষয়ে মতভেদ আছে। দ্বিতীয়ার্ধেও এই বিষয়ে আলোচনা হয়, কিন্তু চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। এছাড়া দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠনের বিষয়ে দলগুলো একমত, কিন্তু তার গঠন নিয়ে মতভেদ আছে। এ বিষয়ে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, দ্বিকক্ষ সংসদের গঠন কেমন হবে সে বিষয়ে আলোচনা জরুরি। পিআর পদ্ধতিতে নির্বাচনের বিষয়ে অন্যরা একমত হলেও দ্বিমত রয়েছে বিএনপিতে। এছাড়া আলোচনায় প্রধানমন্ত্রীর মেয়াদ 2 বা এর বেশি নয়, এই বিষয়ে সবাই একমত হলেও বিএনপি বলছে পরপর 2 বারের বেশি নয়। রাষ্ট্রপতির কি বিষয়ে স্বাধীনভাবে মতামত দিতে পারবেন এবং দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হলে সেই ইলেকটোরাল কলেজ সংক্রান্ত দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের সদস্যগণ, নারী আসনের সদস্যগণ আর জাতীয় সংসদের সদস্যগণ নিয়ে ইলেকটোরাল কলেজ হবে কিনা। ইলেকটোরাল কলেজ যদি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের ক্ষেত্রে হয়, আগে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হচ্ছে কিনা, হলে কত সদস্য হবে, তার নির্বাচন পদ্ধতি কী হবে, সদস্য সংখ্যা, এগুলো নির্ধারণ হওয়া উচিত। এই আলোচনাটা ওনারা এনেছেন, সেটাও এখনো পর্যন্ত কোনো জায়গায় আমরা আসতে পারিনি, আলোচনাটা চলছে। প্রধানমন্ত্রী একই ব্যক্তি থাকতে পারবেন না, সেই প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। 1 বা 2 মেয়াদ বাদ দিয়ে আবার তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন কিনা সেটি বিবেচনায় করার জন্য এসেছে এবং অন্যান্য আরও কিছু প্রস্তাব আছে। আমরা এগুলি আলোচনা অব্যাহত রাখব। আমরা রোববার দিন সকাল 10:30টায় মিলিত হব। আমরা আশা করছি এই সপ্তাহে যে সমস্ত বিষয় অমীমাংসিত থেকে গেছে সেই বিষয়গুলি নিয়ে প্রথমে আমরা আলোচনা করব। আদালত অবমাননার মামলায় শেখ হাসিনার পক্ষে সরকারিভাবে আইনজীবী নিযুক্ত করেছে ট্রাইব্যুনাল। এই মামলায় শেখ হাসিনার পক্ষে আদালতে যুক্তি তুলে ধরবেন আইনজীবী আমিনুল গনি টিটু। একই সাথে মামলার বিচারিক স্বচ্ছতার জন্য অ্যামিকাস কিউরি হিসেবে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী AY মশিউজ্জামানকে নিযুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল আদেশের মাধ্যমে এই নিয়োগ দেন। এই মামলার পরবর্তী শুনানি হবে 25শে জুন। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে গাইবান্ধার এক নেতার কথাবার্তার গোপন অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে ট্রাইব্যুনালের বিচারের সাথে সংশ্লিষ্টদের হুমকি ধামকিও দেয়া হয়। সেই অডিওর ভিত্তিতে ট্রাইব্যুনালে আদালত অবমাননার অভিযোগ দায়ের করে প্রসিকিউশন।
আগের আদেশের প্রেক্ষিতে সংবাদপত্রে বিজ্ঞপ্তি দেওয়ার পরও আসামি শেখ হাসিনা ও শাকিল আকন্দ বুলবুল ট্রাইব্যুনালে হাজির হননি। বৃহস্পতিবার শুনানিতে আদালত বিচারিক স্বচ্ছতার জন্য একজন অ্যামিকাস কিউরি নিযুক্ত করেন। ট্রাইব্যুনাল রুলসের 41 বিধি মোতাবেক একজন অ্যামিকাস কিউরি নিয়োগ করেছেন এই মামলায় মতামত গ্রহণের জন্য এবং আদালতকে সহায়তা করার জন্য। সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট AY মশিউজ্জামান সাহেবকে, যিনি সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ছিলেন, ট্রাইব্যুনাল স্বপ্রণোদিত হয়ে উনাকে এই মামলায় ট্রাইব্যুনালকে সহায়তা করার জন্য এই আসামিদের পক্ষে এবং ট্রাইব্যুনাল এই আইনের ব্যাখ্যা দেওয়ার জন্য উনাকে অ্যামিকাস কিউরি হিসেবে নিয়োগ করেছেন এবং জুন মাসের 25 তারিখে ফার্দার হিয়ারিং এবং ডিসপোজালের জন্য দিন ধার্য করেছেন। এদিন ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যান। তিনি জানান, বিগত সরকারের আমলে বিচার ব্যবস্থাকে অপহরণ করা হয়েছিল। বিগত সরকারের সময় আইনের শাসন ছিল না, বিচার ব্যবস্থাকে অপহরণ করা হয়েছিল। সেই প্রক্রিয়া পরিবর্তন হয়েছে অন্তর্বর্তী সরকারের সময়। এখন বিচার ব্যবস্থা মানসম্মত হয়েছে। আগামী 24 জুন শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের 1 নম্বর মামলার শুনানির দিন ধার্য রয়েছে। ট্রাইব্যুনালে গুম সংক্রান্ত মামলার বিচারিক কার্যক্রমও চলছে শেখ হাসিনার বিরুদ্ধে। সৈকত সাদিক, 71, ঢাকা। গত 16 বছর ফ্যাসিস্ট স্বৈরাচার সরকার দেশের শিক্ষা ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান। আর দেশকে এগিয়ে নিতে জিয়াউর রহমানের গণমুখী এবং উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থা দরকার বলে মনে করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার সকালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দল আয়োজিত সিনেট ভবনে এক সেমিনারে এসব কথা বলেন তারা। এ সময় রুহুল কবির রিজভী আরও বলেন, ক্ষমতা কুক্ষিগত করলে দুর্নীতি বাড়ে, গণতন্ত্র মুখ থুবড়ে পড়ে। জিয়াউর রহমান 3.5 বছর যা অর্জন করেছিলেন, পরবর্তী 45 বছরেও দেশের সেই অর্জন সম্ভব হয়নি বলে মনে করেন বিএনপির এই দুই নেতা। এ সময় সেমিনারে জিয়াউর রহমানের নানা দিকের ইতিহাস এবং প্রেক্ষাপট তুলে ধরেন বক্তারা। যারা বিগত 15 বছরে শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করেছে, ডেলিভারেট ইচ্ছে করে, আমার মাঝে মাঝে মনে হয় ইচ্ছে করে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। কেননা দেশের মানুষ যদি শিক্ষিত হয় তাহলে কিন্তু সেই অন্যায় সরকারকে তারা প্রশ্ন করবে। যে সরকার হয়তো চেয়েছিল, আমার এটাই মনে হয়, সরকার হয়তো চেয়েছিল যে বাংলাদেশের 18 কোটি মানুষকে যদি মূর্খ করে রাখা, তাহলে তো তারা সরকারকে প্রশ্ন করবে না। যে গণমুখী শিক্ষা যদি হতে হয়, উৎপাদনমুখী শিক্ষা যেটা হতে হয়, এখন যে শিক্ষা ব্যবস্থাটা চলছে এটা তো সেটি নয়, বরং জিয়াউর রহমান যেটা বলেছেন ওটি যদি আমরা উপলব্ধি করি এবং ওইভাবে যদি আমরা রাষ্ট্রীয় পলিসি আমরা নির্ধারণ করি, তাহলে সত্যিকার অর্থেই আমরা প্রোডাক্টিভ কিছু পাবো। নগর ভবনের সামনে আদালত ঘোষিত মেয়র ইশরাক হোসেনের সমর্থকদের গণ অবস্থান চলছেই। বৃহস্পতিবারও তারা দাবি করেন, ইশরাক হোসেনের শপথে বাধা দিচ্ছে স্থানীয় সরকার উপদেষ্টাই। সচিবালয়ে উপদেষ্টা বলেছেন, উচ্চ পর্যায়ে আলোচনা করে শপথের ইস্যুতে সিদ্ধান্ত হবে। আরও জানাচ্ছেন সাজিদ সরকার। সকাল থেকেই নগর ভবনের সামনে ঢাকাবাসী এবং জাতীয়তাবাদী শ্রমিক ইউনিয়নের ব্যানারে গণ অবস্থানে যোগ দেন ইশরাক হোসেনের সমর্থকরা। স্লোগানে স্লোগানে স্থানীয় সরকার উপদেষ্টার পদত্যাগ দাবি করেন তারা। আন্দোলনের 1 মাস পেরিয়েছে, প্রতিদিনই চলছে বিক্ষোভ। তারপরও কোনো সমাধান না হয় ক্ষোভ বাড়ছে ইশরাকের সমর্থকদের। বিচারাধীন অবস্থা মামলার একটা রায় আমরা পেয়েছি, ইশরাক হোসেন পেয়েছে। আমরা সাধারণ জনগণ হিসাবে আমরা এটাই আশা করি, উনি যে রায়টা পেয়েছেন সেই রায়টাকে সম্মান দিয়ে তাকে তার শপথে বহাল করার জন্য। ইশরাক হোসেনকে নগর ভবনে তার মেয়রের দায়িত্বটা যাতে পালন করতে পারে, সেটা নাগরিক হিসাবে ঢাকার আমাদের প্রত্যাশা। নগর ভবনে দাপ্তরিক কোনো কার্যক্রম না হলেও দায়িত্বশীলরা সেবা দিয়ে যাচ্ছে বলে জানায় ঢাকাবাসীর সমন্বয়ক। বলেন, সেখানেও সরকারের পক্ষ থেকে বাধা দেয়া হচ্ছে। এই সচিব ভূঁইয়া নগরবাসীর লাইট বন্ধ করতে চাচ্ছে,
ময়লা আবর্জনা পরিষ্কার করতে বাধা দিচ্ছে, বার্থ সার্টিফিকেট দিতে নিষেধ করছে, জন্ম মৃত্যু সনদ, ওয়ারিসি সনদ, এগুলা নাগরিক সনদ, এগুলা দিতে দিনে নিষেধ করছে। এদিকে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার উপদেষ্টা জানান, সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা হয়েছে, সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করবে মন্ত্রণালয়। রাজনৈতিক দলগুলোর সাথে আমরা সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কথা বলি এবং সেটা রক্ষা করতে গেলে দায়িত্বশীল আচরণ আসলে প্রত্যেকের থেকেই প্রত্যাশিত। আমরা আমাদের দায়িত্বটা পালন করার চেষ্টা করছি, দায়িত্বশীল আচরণ করার চেষ্টা করছি। তবে এ বিষয়ে যেভাবে নাগরিক সেবা আসলে ডেডলকের দিকে যাচ্ছে, এ বিষয়ে আর আসলে চুপ থাকার মতো পরিবেশ পরিস্থিতি নেই এবং সরকারের উচ্চ পর্যায়ে এটা নিয়ে কনসার্ন আছে। সেখানে আলোচনার ভিত্তিতে যেটা সিদ্ধান্ত আসে আমি সেটাই বাস্তবায়ন করব। বৃহস্পতিবারের গণ অবস্থানে যোগ দেননি ইশরাক হোসেন। সাজিদ সরকার, ৭১, ঢাকা। সরকারি সেবা গ্রহণ করতে 31.67% নাগরিককে ঘুষ দিতে হয়। 15.19% নাগরিক সন্ধ্যার পর নিজ এলাকায় চলাফেরা করতে গিয়ে নিরাপত্তাহীনতায় ভোগেন। পরিসংখ্যান ব্যুরোর সিটিজেন পারসেপশন জরিপে উঠে এসেছে এমন তথ্য। পরিসংখ্যান ব্যুরোর প্রকাশিত প্রতিবেদন সম্পর্কে পরিকল্পনা উপদেষ্টা জানিয়েছেন, জরিপের কিছু তথ্য ইতিবাচক হলেও সরকারি সেবা পেতে দুর্নীতির এমন চিত্র গ্রহণযোগ্য নয়। জাহিদুল ইসলামের প্রতিবেদন। দেশের 45,888টি বাড়ির 18 বছরের বেশি বয়সী এই জরিপটি চালানো হয় গেল ফেব্রুয়ারি মাসে। জাতীয় পরিসংখ্যান ব্যুরো পরিচালিত এই জরিপে সরকারি সেবা, রাজনৈতিক প্রভাব, ধর্মীয় বৈষম্য, নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা সহ বেশ কিছু প্রশ্নের জবাব দেন নাগরিকরা। তথ্যগুলো তুলে ধরে প্রকল্পের পরিচালক জানান, স্বাধীনভাবে চলাফেরার ক্ষেত্রে পুরুষদের তুলনায় নারীরা নিজেদের বেশি অনিরাপদ মনে করেন। গ্রামের তুলনায় শহরাঞ্চলের মানুষ নিরাপত্তাহীনতায় বেশি ভোগেন। 23টা সরকারি সেবার নাম ছিল এবং এছাড়াও আরও একটা ওপেন কোশ্চেন ছিল যেসব ক্ষেত্রে আমরা ঘুষ দুর্নীতি সেবাটা কীরকম মাত্রা সেটা আমরা নিরূপণ করার চেষ্টা করেছি। বিআরটিএতে যারা সেবা নিয়েছেন তাদের ক্ষেত্রে ঘুষের নেওয়ার হারটা একটু বেশি, সেটা 63.29%। এরপরে আছে ল এনফোর্সমেন্ট এজেন্সিস, সেটা 61.94%। পরিসংখ্যান ও তথ্য বিভাগের সচিব জানান, বেশিরভাগ ক্ষেত্রে মানুষের মধ্যে তথ্য গোপনের প্রবণতা আছে। তারপরও তৃতীয় পক্ষের মাধ্যমে নিরপেক্ষ এবং সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করা হয়েছে এই জরিপে। বুকে হাত দিয়ে বলতে পারবো আমরা কজন আমাদের জন্ম তারিখটা সঠিকভাবে লিপিবদ্ধ করেছি। এটা হচ্ছে পারসেপশন, হচ্ছে ইচ ইন্ডিভিজুয়ালের পারসেপশন, সেই ডাটা নিয়ে করা। সেই তুলনায় আমার কাছে এটা খুবই মনে হয়েছে। পরিকল্পনা উপদেষ্টা বলেন, জরিপের সার্বিক ফলাফলগুলো আপাতত ভালো, তবে সরকারি সেবা নিতে গিয়ে দুর্নীতির যে চিত্র উঠে এসেছে এটি হতাশাজনক। যার কাছ থেকে পাওয়া যাবে তার কাছ থেকেই ঘুষ চেয়েছে এবং আমার ধারণা অপেক্ষাকৃত উচ্চবিত্তকে ঘুষ দিতে হয়েছে বলে যে সে খুব বৈষম্যের শিকার হয়েছে তা না, বরং সে ভালো সেবাটা কিনে নিয়েছে। ধারাবাহিকভাবে এই ধরনের জরিপ চালানো হলে দেশের দুর্নীতি এবং অব্যবস্থাপনা পরিস্থিতির কতটা উন্নতি বা অবনতি হলো সে সম্পর্কে সহজেই ধারণা পাওয়া যাবে বলে জানান পরিকল্পনা উপদেষ্টা। মানুষরা যাতে সেটার উপকার পায়। জাহিদুল ইসলাম, ৭১, ঢাকা। সিলেট অঞ্চলে আবারও বাড়ছে সুরমা ও কুশিয়ারা নদীর পানি, তবে তা এখনও বিপদ সীমার নিচে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, হাওরগুলোতে পানি ধারণ ক্ষমতা থাকায় এখনই নদীর পানি বিপদ সীমা অতিক্রম করবে না। এদিকে লঘুচাপের কারণে ৪ সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত বহাল রাখা হয়েছে। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। মেঘালয়ে টানা বৃষ্টি হচ্ছে। এর প্রভাবে আবারও সিলেটের কয়েকটি পয়েন্টে বাড়তে শুরু করেছে সুরমা ও কুশিয়ারার পানি। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, নদীর পানি প্রতিদিন 10 থেকে 15 সেন্টিমিটার বাড়লেও রয়েছে বিপদ সীমার নিচে। কিন্তু মেঘালয়ে বৃষ্টি না কমলে আবারও সিলেটে বন্যা দেখা দিতে পারে, যে কারণে নদী তীরের মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সুনামগঞ্জেও সুরমা, কুশিয়ারা সহ বিভিন্ন নদ নদীর পানি বাড়লেও রয়েছে বিপদ সীমার নিচে। হাওরে পানি ধারণ ক্ষমতা থাকায় এখনই নদীর পানি বিপদ সীমা অতিক্রম করবে না বলে পূর্বাভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
পটুয়াখালীর কলাপাড়ায় বৃষ্টিতে নিচু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সাগর উত্তাল থাকায় গভীর সমুদ্র থেকে জেলেরা উপকূলে ফিরতে শুরু করেছেন। লঘুচাপের কারণে পায়রা সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত বহাল রেখেছে আবহাওয়া অফিস। এখন আমাদের মধ্যে হালসা শুরু হইবে, বিস্ফোরা করবে মানুষের, ঠিক আছে, এজন্য আমাকে টুপু করি। আমাদের বর্ষায় 2-3 দিন পর্যন্ত দেখা যাচ্ছে বর্ষায় কাজ কাম কম, তারপর যাত্রী কম। রাঙাবালিতেও মৌসুমী বায়ু এবং সুস্পষ্ট লঘুচাপের কারণে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। 4 দিনের বৃষ্টিতে তলিয়ে গেছে নিচু এলাকা। সব তলায় গেছে, ঠিক আছে, তলার কারণে হাঁটতে পারতেছি না, চলতে পারতেছি না, ঠিক আছে, গরমের ঘাস খাইতে পারতেছি না। রাঙ্গাবালী উপজেলার যে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ আছে, এই বাঁধগুলো পানি উন্নয়ন বোর্ডের নির্মিত এবং এই বাঁধের অভ্যন্তরে যেন কোনো রকম জলাবদ্ধতা না হয় সেই জন্য কৃষকদের সুবিধার্থে বেশ কয়েকটা স্লুইস গেটও আছে। এই স্লুইস গেটগুলা বিগত দিনগুলোতে হচ্ছে স্থানীয় লোকজনের সমন্বয়ে একটা স্থানীয় কমিটি করে ব্যবস্থাপনা করা হয়েছে। মোংলার আকাশে কিছুটা মেঘ থাকলেও বৃষ্টি নেই। সেখানে মোংলা বন্দরের সকল কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। বনশ্রী হালদার, ৭১। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ এবং অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।